শিল্প খাত ও রফতানি আয় ও ন্যূনতম মজুরি বৃদ্ধি বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান। জনাব শামীম এহসান, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুভ নববর্ষ। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, ডিসেম্বর মাসে 14% রফতানি আয় কমেছে। এর মধ্যেই শ্রমিকের সর্বনিম্ন মূল্য নির্ধারণ নিয়ে কথা হচ্ছে। এই ব্যাপারটি আসলে কতটা চ্যালেঞ্জে ফেলবে দেশের অর্থনীতিকে এবং যদি কলকারখানা বলি শ্রমিক মালিক পক্ষ উভয়কে? দেখেন, আসলে মজুরি বৃদ্ধি করতে হবে সেটা আমরা সবাই জানি। প্রত্যেক বছর একটি নির্ধারিত মজুরি বৃদ্ধির হার থাকে যতদিন পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট আমরা না যাই। আগে ছিল 5 বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ করা, তার আগের পর্যন্ত 5% হারে বৃদ্ধি পায়। আপনারা জানেন যে গত বছর একটি বিপ্লব হয়েছিল 2024 সনে, এবং তারপরে যে পরিস্থিতি এবং ইনফ্লেশন কন্ট্রোল করতে পারেনি সরকারের ব্যর্থতার দায় কিছুটা আমাদের উপর নিতে হয়েছিল, যেহেতু বিপ্লবের মাধ্যমে সরকার এসেছিল এবং তারা সেই সময়ে অপরিপক্ক ছিল এবং তাদের অভিজ্ঞতার অভাব ছিল, এবং তৎকালীন যারা সরকারের কর্মকর্তা ছিলেন তারাও আমাদের শ্রম মন্ত্রণালয়ের এরকম যোগ্য মানুষ ছিলেন না দায়িত্বে। সেই পরিপ্রেক্ষিতে ওনারা যখন একটি এলাকার সমস্যা সমাধান করতে পারেন নাই, সেই এলাকার ক্ষুদ্র একটা এলাকার সমস্যা সমাধানের ক্ষেত্রে গিয়ে ওনারা সারা বাংলাদেশের জন্য ওই বছরের জন্য 9% হারে বৃদ্ধি করলেন। এবং সেখানে লেখা ছিল যে এই বৃদ্ধি হার না, এই বৃদ্ধির যে অ্যামাউন্টটা সেটা পরবর্তী নির্ধারণ হওয়ার আগ পর্যন্ত বলবৎ থাকবে। এখানে দুইটি কোশ্চেন, তাহলে এই বছর তো ইনফ্লেশন আর 9% নাই, তাহলে এই বছর কেন এটা 9% কন্টিনিউ হবে? সেকেন্ড অফ অল, যে এই 9%টা যে আমি কন্টিনিউ করব, সেখানে একটা কথা ছিল যে যতদিন পর্যন্ত পুনরায় একটি মজুরি কমিশন গঠন না হবে। নতুন শ্রম আইনের মাধ্যমে কিন্তু ডিফাইন করে দেওয়া হলো যে 5 বছর জায়গায় সেটা 3 বছর, ফলে এটা একটা সেটেল হয়ে গেল যে কবে এটা গঠন করা হবে। ফলে এই ক্ষেত্রে এসে এই বছর 9% রাখাটা কোনো অংশেই আমি মনে করি যে এটা সঠিক হবে না, হয় নাই, এবং অনেক ফ্যাক্টরি আসলে সেই সক্ষমতা নাই সেই বেতনটা দেওয়ার মতো। কিন্তু সরকার একতরফাভাবে, আমি দেখলাম গত 4-5 দিন আগে একটা নোটিশ, ওনারা নোটিশটা ইনডাইরেক্টলি আরেকটা সংস্থার বরাতি দিল যে এটা যেন বলবৎ করা হয়। তো এই জায়গাটাতে আসলে আমাদের কিছুটা বলার হয়তো বা থাকতে পারতো, কিন্তু ওনারা আসলে আলোচনাও করে নাই। আপনারা জানেন যে এই সরকার আসলে ব্যবসায়ীদের সাথে খুব বেশি আলোচনা করতে আগ্রহী হয় না। তো এইটা একটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জের জায়গা। এছাড়া আপনি যদি মজুরি নির্ধারণের হার বলেন বা মজুরি নির্ধারণ পদ্ধতি বলেন, তাহলে আমি বলবো যে মজুরি নির্ধারণের পদ্ধতিটা বাংলাদেশে একটা সম্পূর্ণ অযৌক্তিক, অগণতান্ত্রিক, এবং এটা আসলে কোনো সায়েন্স বেস না, এবং এটা একটা এইভাবে এটা হতে পারে না। আমি যদি বলি যে আপনি অন্যান্য দেশের কথা যদি বলেন, ক্যাম্বোডিয়া, তারা যেমন সারা বিশ্বে এখন কিন্তু অ্যাপারেলস এবং টেক্সটাইল খাতের একটি মন্দা চলছে। এই ক্যাম্বোডিয়া গত 2 বছর, যদিও তাদের স্যালারি আমাদের থেকে বেশি ছিল, বাট তাদের জীবনযাত্রার মানও ডিফারেন্ট। সব দেশে চালের দাম এক না, সব দেশে জীবনযাত্রার খরচ এক না। ক্যাম্বোডিয়া যদি বলেন, তারা গত বছর এবং এই বছর তারা অ্যারাউন্ড 1%-এর মতো ইনক্রিমেন্টে তারা ছিল। আগের বছর 1.39, এবার লেস দেন 1%। সো এটা এভারেজ 1% তারা 2 বছর ধরে বেতন বাড়িয়েছে। আমি প্রস্তাব করেছিলাম আমাদের যে মজুরি কমিশন ছিল সেখানে, মজুরি কমিশন আমাদের যে শ্রম আইন সংশোধনে, যে আমাদের কেন প্রতি বছর কেন আমরা অ্যাডজাস্টমেন্টে যাবো না, কারণ একটু প্রতি বছরই একটা যে অ্যাডজাস্টমেন্টে যায়, তাহলে আমাদের শোভন ভাই যে কথাটা বললেন যে এই যে একটা আনরেস্ট তৈরি হওয়া, একটি ঝামেলা তৈরি হওয়া, এটা হয় না। এবং আপনি দেখছেন যে অতীতেও আমরা যখন নাকি মজুরি কাঠামো ঘোষণা করেছি, সেই সময় গিয়ে যে জানুয়ারিতে গিয়ে আমরা জানতে পেরেছি ডিসেম্বর থেকে কত বেতন দিব, আমি বাইরে থেকে প্রাইসটা নিব কিভাবে, আমি টাকাটা পাবো কোথায়? কারণ আমার তো আরেকজন থেকে টাকাটা এনে এই মজুরিটা দিতে হয়। আমি তো কোনো উৎপাদন করি না, যে আমি ওন গ্রোন, যে আমি ফসল উৎপাদন করি না। ফলে এই জায়গাগুলোতে অনেকগুলো আমাদের কথা রয়ে গেছে, এবং আপনি যদি জানতে চান বা পরবর্তী যে সময় দেন, আমি বলতে পারবো যে কিভাবে মজুরিটা নির্ধারণ করা উচিত। জি, সেটাই জানতে চাই আসলে কি ধরনের কাঠামোর মাধ্যমে মজুরিটা নির্ধারণ করা উচিত। আপনি বারবার সেই কথা বলছিলেন, অন্যান্য দেশের উদাহরণ টানছিলেন, আপনি যদি সেটা ব্যাখ্যা করেন। আমি যদি একটু দেখে বলি, আপনাকে আমাকে যদি পারমিশন দেন, মুখস্থ নেই, আমি ক্যাম্বোডিয়ার কথা বলি। দেখেন, আমাদের বাংলাদেশে যখন নাকি একটা মজুরি নির্ধারণ করা হয়, তখন ইনফ্লেশনটাই শুধু দেখা হয় যে ইনফ্লেশন রেট অনেক বেশি, জীবনযাত্রার মান বেড়ে গিয়েছে, একটা ক্রাইটেরিয়া দেখা হয়। বাট ক্যাম্বোডিয়াতে 7টা ক্রাইটেরিয়া দেখা হয়। ফ্যামিলি সিচুয়েশন, যে একটি পরিবারে কতজন সদস্য আছে এবং যিনি আয় করবেন তার বয়স কেমন, বা ওই পরিবারে কতজন আয় সক্ষম লোক আছেন এবং কতজন খরচের লোক আছেন, এর উপরে ভিত্তি করে একটা ক্রাইটেরিয়া। ইনফ্লেশন রেট, এটা একটা ক্রাইটেরিয়া, 7টার মধ্যে একটাই। কস্ট অফ লিভিং, ওই দেশে জীবনযাত্রার মানটা কেমন, আমি যেটা আপনি একটু আগে বললাম যে জীবনযাত্রার মানটাও আসতে হবে। এরপরে তারা এই 3টার বাইরে 4টা ইকোনমিক ক্রাইটেরিয়া নেয়। এই 3টা হলো তাদের সোশ্যাল ক্রাইটেরিয়া, এবং 4টা ইকোনমিক ক্রাইটেরিয়া নেয়। প্রোডাক্টিভিটি,
যে ওই দেশের প্রোডাক্টিভিটি কেমন। এখন আপনি যদি বলেন যে আপনি চায়নার সমান বেতন দেন, চায়নার প্রোডাক্টিভিটি আমার প্রোডাক্টিভিটি সেম না, তাহলে তো আমি তো গ্লোবাল মার্কেট থেকে আউট হয়ে যাবো, আমি তো মার্কেটে টিকতে পারবো না। দ্বিতীয়ত ন্যাশনাল কম্পিটিভনেস, যে ক্যাম্বোডিয়া কি বাংলাদেশ থেকে ভালো করতেছে, বাংলাদেশ কি ইন্ডিয়া থেকে ভালো করতেছে, চায়না থেকে গ্রোথ রেট হাই, তাহলে আমি আমার ওয়ার্কারদের বাড়ায় বেতন দিতে পারবো, বিকজ আমার কাছে অর্ডার আসবে অনেক। লেবার মার্কেট সিচুয়েশন, যে মার্কেটে কি এনাফ লেবার আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমাদের গার্মেন্টসে যে পরিমাণ এক্সপোর্ট গ্রোথ, সেই পরিমাণ কিন্তু লেবার গ্রোথ নাই, আমরা সেই পরিমাণ লোক নিচ্ছি না। তার মানে কি, আমরা প্রোডাকশন বাড়াচ্ছি, আমরা অটোমেশনের দিকে যাচ্ছি। এবং বাংলাদেশের মানুষ, আপনি যদি গত এই বছরে বিবিএস ডেটা দেখেন, প্রায় 20 লক্ষের অধিক বেকার বেড়েছে। তাহলে এই সময় এসে আপনি বেতন বাড়াবেন, একজন যে উদ্যোক্তা উনি লোক নিয়োগ করবেন না। তাহলে আপনাদের একটা ব্যালেন্সিং থাকতে হবে, যে না আমি তাহলে বেশি বেতন না বাড়াই, অন্তত বেশি মানুষ চাকরি পাক। 2 জন মানুষের সুবিধা দিতে গিয়ে আমি 8 জন মানুষকে একদম ইনকাম সোর্স থেকে বঞ্চিত করতেছি, বলে লেবার মার্কেট সিচুয়েশন। এবং লাস্ট হলো প্রফিটেবিলিটি অফ দ্য সেক্টর, যেটা আপনি বললেন যে আমার অলরেডি গ্রোথ 14%-এর নিচে নেমে আসছে লাস্ট মান্থে, এবং গত 6 মাসেও আমি কন্টিনিউয়াস মাইনাসের মধ্যে আসি। সো এই টোটাল ক্রাইটেরিয়াগুলো দেখে আসলে এটা নির্ধারণ করতে হয়। এবং তারা নির্ধারণটা করে কখন, তারা জুলাই মাসে ঠিক করে। তারা 3-4 মাস হাতে সময় পায়, বাইরে এসে নেগোসিয়েশন করে, দেখো আমি কিন্তু জানুয়ারি থেকে এই বেতন দিব, এই আমি অক্টোবরে জেনে গেছি, ফাইনাল জুলাইতে আমি হিংস পেয়েছিলাম এত, তুমি আমার যদি প্রাইস বাড়ায় না দাও, আমি কিন্তু তোমাকে মাল সাপ্লাই করতে পারবো না, বিকজ আমি লসে পড়ে যাব। এই জিনিসগুলো একটা যদি একটা সিস্টেমের মধ্যে আনা হয়, আমি মনে করি প্রতি বছরই শ্রমিকের একটা বেতন অ্যাডজাস্টমেন্ট যাওয়া উচিত। কারণ প্রত্যেক বছর জীবনযাত্রার খরচ বাড়তেছে, নানান খরচ হচ্ছে, 3 বছরও জি, বাংলাদেশের ন্যূনতম যে বেতনটা দেওয়া হয় সেই বেতনে আসলে তাদের যদি বলি একক পরিবার নিয়েও চলা আসলে কঠিন হয়ে পড়ে। তারপরেও জানতে চাচ্ছি যে বেতন বৃদ্ধির চাপ যাতে উত্তরোত্তরা এড়াতে পারেন, এজন্য আসলে শ্রমিকরা কী ধরনের ভয়েস রেজ করে কী ধরনের পাশে দাঁড়াতে পারে বহির্বিশ্বের রপ্তানির ক্ষেত্রে, এটা যদি বলেন। দেখেন, আমাদের শ্রমিক নেতারা বলবে যে হ্যাঁ আমরা তো প্রাইসের কথা বলি, কিন্তু ওনারা যখন আমাদের আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না, অন্যান্য ক্ষেত্রে যখন আমাদের ভালো করার জন্য যখন ওনারা চাপটা দেন, তখন যে পরিমাণে ওনারা ইন্টারন্যাশনাল বায়ারদেরকে, ইন্টারন্যাশনাল ওনাদের অন্যান্য যারা ওনাদের কাউন্টার পার্ট আছেন, তাদেরকে নিয়ে যেভাবে চাপটা দেওয়া হয় বায়ারদেরকে, সেই পরিমাণ চাপটা কি ন্যায্য মূল্যের জন্য ওনারা কখনো দিয়েছেন? কখনো কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি বায়ারদেরকে বলেছে যে আমি তোমার বিরুদ্ধে করব, প্রোটেস্ট করব, আমি তোমার বিরুদ্ধে মিছিল করব, আমি তোমাদেরকে ব্ল্যাকলিস্ট করব, তোমার প্রত্যেকটা দোকানের সামনে গিয়ে আমি হাঙ্গামা করব, তুমি যদি ন্যায্য মূল্য না দাও? আজ পর্যন্ত পাবেন না। বলছে হ্যাঁ সেফটি নাই, হাঙ্গামা করছে গিয়ে। আমি এগ্রি করি, আমি শুরুতে বলেছি, আমি এটা ডিসএগ্রি করি না, বাট ওই সময় তারা যে কাজগুলো করেছে, এই শ্রমিকদের বেঁচে থাকার জন্য, ন্যায্য মূল্যটা পাওয়ার জন্য কি সেরকম কোন আন্দোলন করেছে? ওনারা বললো আমরা টকশোতে বলি, এই করি ওই করি, বাট এটার কিন্তু আসলে কোনো রেজাল্ট ওরিয়েন্টেড কাজ ওনারা করেন নাই। জি, শ্রমিক ফেডারেশনের কথা যদি বলি, তাহলে শ্রমিকের যারা আছেন সংগঠন, তারা বলছেন তারা বেশ খুশি এতে আসলে। তারপরে দেখা যাচ্ছে যে বর্তমানে যে বাজার পরিস্থিতি এবং যদি বলি অর্থনীতি এবং সব কিছু মিলিয়ে আসলে এটা কিভাবে আপনাদের চ্যালেঞ্জের মুখে ফেলবে, আর সেই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা যেতে পারে সার্বিকভাবে জানতে চাই। আমি যদি খুশির উত্তরটা প্রথমে দিয়ে নিই, দেখেন 25 লাখ লোক নিয়ে আমরা প্রায় 35-40 বিলিয়ন ডলার এক্সপোর্ট করতাম, এখন আমরা 43 বিলিয়ন ডলার এক্সপোর্ট করি 32 লাখ লোক নিয়ে, তাহলে অনেক এক্সপোর্ট বাড়ছে, লোক কমছে। আমি আসলে এই খুশিটা, যেটা আমি একটু আগে বললাম, এই খুশিটা কতটুকু ওভারঅল আপনি এজ এ কান্ট্রি সিচুয়েশন আপনি খুশি হবেন, এটা নিয়ে আমার একটু দ্বিমত আছে। আর আমাদের কি করার আছে, এখন আমাদের বেতন বাড়লে আমাদের বাইরের সাথে নেগোসিয়েশন করা ছাড়া তো আর কোনো উপায় নাই। এবং সেই সাথে আমাদের প্রোডাক্টিভিটিটাকে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নেওয়া, যে অন্যান্য দেশের কত ম্যান মিনিট লাগে একটা প্রোডাক্ট তৈরি করতে, আমাদের এখানে কত কি পরিমাণ সময় লাগতেছে সেটা তৈরি করার জন্য এফিসিয়েন্সিতে, সেগুলো নিয়ে আমাদের এখন কাজ করার সময় এসেছে। এবং আমি মনে করি যে যাই হোক, আমাদের যে পরিমাণ শ্রমিক আছে তাদের নিয়েও বেঁচে থাকতে গেলেও অটোমেশনের দিকে আরও বেশি আমাদের ধাবমান হতে হবে। এবং শ্রমিকের খরচ কমিয়ে, ইন্ডিভিজুয়াল শ্রমিকের বেতন বাড়লে আমার ওভারঅল শ্রমিকের, কারণ বাইরেরা খুব বেশি টাকা বাড়াই দিবে না, ফলে সেখানে অটোমেশনে ইনভেস্ট করা ছাড়া আসলে আমাদের খুব বেশি গতি নেই। সো প্রোডাক্টিভিটি এবং অটোমেশন, এই দুইটাই আসলে আমাদের এখন নজরে দিতে হবে। এবং আমি যেটা আশা করব যে এই সরকার তো অনেক বড় বড় কথা বলেছেন, কাজের কাজ কটুক হয়েছে, কিন্তু অন্তত তারা একটা সিস্টেমের দিকে যদি ওনারা যেতে পারেন, যে কিভাবে বেতন বৃদ্ধির একটা ফর্মুলা তৈরি করা যায়, ফর্মুলা তৈরি করার জন্য যদি ওনারা চেষ্টা করেন, আগামী সরকার আমি নিঃসন্দেহে বিশ্বাস করি একটি জনগণের সরকার যারাই আসুক তারা এই ব্যাপারটা ভালো মতন একটা এগিয়ে নিয়ে যাবে। জি, আপনি বলছিলেন অটোমেশনের কথা, অটোমেশন আসলে কতদূর প্রসেসিংয়ে আছে বা কতটুকুই দেশে কাজে লাগানো যাবে, কতটুকু সক্ষমতা রয়েছে, আর সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আসলে মানব সম্পদের উপর কী ধরনের প্রভাব ফেলবে, আপনি ছোট করে উত্তর দিবেন। অটোমেশনে আমরা অনেকখানি পিছিয়ে আছি, কিন্তু আমি মনে করি আমাদের দেশে উদ্যোক্তাদের যে পেস বা তাদের যে কোনো কিছু অ্যাবজর্ব করার ক্ষমতা, ওনারা যদি এগিয়ে আসেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই অটোমেশন আমাদের গার্মেন্টস সেক্টরে, টেক্সটাইল সেক্টরে খুব বেশি ভালো মতো এটাকে আমরা নিয়ে নিতে পারবো। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।
আমরা এতক্ষণ আলোচনা করছিলাম শ্রমিকের বেতন সর্বনিম্ন কত বেতন নির্ধারণ করা যায় সেই বিষয়াদি নিয়ে, আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনাব ফজলে শামীম এহসান।